শুধু যুদ্ধ কিংবা আধিপত্যেই কেবল ইরান এগিয়ে রয়েছে তাই নয়, দেশটি একের পর এক সাফল্যে মাতিয়ে রেখেছে গবেষণার অঙ্গনও। এবারে ইরানি গবেষকেরা দিতে যাচ্ছেন এমন এক সুখবর যা বদলে দেবে বহু জীবনের হিসেব নিকেশ। স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে কি আসতে যাচ্ছে এক নতুন যুগ? এমন একটি টিকা যা শুধু রোগ প্রতিরোধী নয়, ক্যান্সারের টিউমারের বৃদ্ধি এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়াও থামিয়ে দিতে পারে। ইরানের একদল গবেষক এমনই একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন, আর তাদের সাম্প্রতিক গবেষণা এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ইরানের কয়েকটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে একটি নতুন mRNA টিকার নকশা তৈরি করেছে। গবেষকদের আশা, ভবিষ্যতে এই টিকা স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী শুধু 2022 সালেই স্তন ক্যান্সারে বিশ্বজুড়ে 6,70,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে বিশ্বের 157টি দেশে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সার এটি। তাই এই রোগের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদ চিকিৎসা খুঁজে বের করা বিজ্ঞানীদের অন্যতম বড় চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত স্তন ক্যান্সারের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার। কিন্তু এসব চিকিৎসা পদ্ধতির একটি বড় সমস্যা হলো ক্যান্সার কোষের পাশাপাশি অনেক সময় সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগীদের নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। এমনকি কিছু ক্ষেত্রে চিকিৎসা কাজ করাও বন্ধ করে দিতে পারে। এই কারণেই সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীদের নজর পড়েছে ইমিউনোথেরাপির দিকে, অর্থাৎ শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সেটি ক্যান্সার কোষকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। ইরানি গবেষকদের তৈরি নতুন mRNA টিকাটি ঠিক সেই লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে। এই টিকার লক্ষ্য দুটি গুরুত্বপূর্ণ প্রোটিন VEGFR2 এবং CMET। এই দুই প্রোটিন ক্যান্সারের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। VEGFR2 টিউমারের জন্য নতুন রক্তনালী তৈরি করতে সাহায্য করে, অন্যদিকে CMET ক্যান্সার কোষের বৃদ্ধি, বেঁচে থাকা এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করে তোলে। গবেষকেরা উন্নত কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে হাজার হাজার প্রোটিন অংশ বিশ্লেষণ করেছেন। এরপর দীর্ঘ 12 ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এমন 10টি উপাদান নির্বাচন করা হয়েছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সবচেয়ে কার্যকরভাবে সক্রিয় করতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ইন্টারন্যাশনাল ইমিউনো ফার্মাকোলজিতে। সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে এই টিকা শরীরে প্রতিরোধমূলক অ্যান্টিবডির মাত্রা বাড়াতে সক্ষম। শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্মৃতিধারী কোষগুলো সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ ক্যান্সারের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো রোগটি চিকিৎসার পর আবার ফিরে আসা। কিন্তু যদি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সারকে মনে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে ক্যান্সার কোষ দেখা দিলেই সেটির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও দিয়েছেন গবেষকেরা। এখন পর্যন্ত সব ফলাফল এসেছে কম্পিউটার ভিত্তিক বিশ্লেষণ থেকে, অর্থাৎ এটি এখনো মানুষের শরীরে পরীক্ষা করা হয়নি। বাস্তবে কার্যকর কিনা সেটি নিশ্চিত হতে হলে প্রথমে পরীক্ষাগারে পরীক্ষা, এরপর প্রাণীর ওপর গবেষণা এবং শেষ পর্যন্ত মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে হবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ভবিষ্যতে কি সত্যি এমন দিন আসবে যখন একটি টিকা স্তন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবে? ইরানের গবেষকদের এই নতুন উদ্যোগ সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে। আর সে কারণেই বিশ্বের চিকিৎসা ও গবেষণা মহল এখন তাকিয়ে আছে এই প্রকল্পের পরবর্তী ধাপের দিকে। ইউক্রেন যুদ্ধ কি এবার আরও ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে? যুদ্ধের মাঝেই ইউক্রেনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। আর এই ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, এর মাধ্যমে কিয়েভকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। তবে কি পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বিশ্ব?
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাজ্যের এই উদ্যোগের পেছনে বাণিজ্যিক উদ্দেশ্যের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি কাজ করছে। তার দাবি, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে লন্ডন। রাশিয়ার ভাষ্য অনুযায়ী এই সমৃদ্ধ ইউরেনিয়াম ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। তবে ইউক্রেনের নিজস্বভাবে পারমাণবিক জ্বালানি উৎপাদনের সক্ষমতা নেই বলেই মনে করছে মস্কো। তাই তাদের ধারণা, এই ইউরেনিয়াম সরাসরি ইউক্রেনে না গিয়ে তৃতীয় কোনো দেশের জ্বালানি উৎপাদন কেন্দ্রে, সম্ভবত ওয়েস্টিং হাউসের কারখানায় পাঠানো হতে পারে। জাখারোভা বলেন, ব্রিটেন দাবি করেছে এই সরবরাহের সঙ্গে তেজস্ক্রিয় অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, সরবরাহ করা পারমাণবিক উপাদান যেন শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয় তা নিশ্চিত করা রপ্তানিকারক দেশের দায়িত্ব। রাশিয়া আরও বলেছে, ইউক্রেনকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সব শর্ত মেনে চলতে হবে। পাশাপাশি এই উপাদান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কঠোর তত্ত্বাবধানে থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছে মস্কো। এদিকে রাশিয়ার অভিযোগ, এমন সময় এই সহযোগিতার ঘোষণা এসেছে যখন ইউক্রেন জাপোরোজ্ঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর আশেপাশের এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। অথচ এসব ঘটনায় যুক্তরাজ্য কোনো ধরনের উদ্বেগ বা নিন্দা প্রকাশ করেনি। মস্কোর দাবি, এই নীরবতায় লন্ডনের প্রকৃত অবস্থান স্পষ্ট করে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সব মিলিয়ে ইউক্রেনকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের পরিকল্পনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও যুক্তরাজ্য এটিকে বেসামরিক জ্বালানির সহযোগিতা হিসেবে দেখছে, তবে রাশিয়ার দাবি এটি রাজনৈতিকভাবে কিয়েভকে শক্তিশালী করার অংশ। ফলে চলমান যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক সংঘাতও আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত কি আরেকটু হলেই বিশ্বযুদ্ধের রূপ নিতে পারত? ইরানের পক্ষে কি সরাসরি যুদ্ধের ময়দানে নামত বন্ধু রাষ্ট্র চীন, রাশিয়া এবং তুরস্ক? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এমনটাই। ট্রাম্পের ভাষ্য, তার ব্যক্তিগত অনুরোধের কারণেই বিশ্বের 3 প্রভাবশালী নেতা শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে জড়াননি। সম্প্রতি ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন ছিল যে কোনো সময় সংঘাত আরও বড় আকার নিতে পারত। বিশেষ করে তুরস্ককে নিয়ে তিনি আলাদা করে মন্তব্য করেন। তার ভাষায়, প্রেসিডেন্ট এরদোগান যুদ্ধের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তিনি এতে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। ট্রাম্প বলেন, এরদোগান ইসরায়েলের সমর্থক নন। ফলে আঞ্চলিক উত্তেজনা বাড়লে তুরস্ক ইরানের কাছাকাছি অবস্থান নিতে পারত। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এরদোগানকে যুদ্ধের বাইরে থাকতে অনুরোধ করেছিলেন এবং তুর্কি নেতা সেই অনুরোধ রেখেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে চীনকে ঘিরে। কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদের ওপর চীনের নির্ভরতা দীর্ঘদিনের। বিশেষ করে ইরান সহ অঞ্চলটির বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে বেইজিং। এমন পরিস্থিতিতে সংঘাত যদি দীর্ঘায়িত হতো, তাহলে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি অনুরোধ করেছিলেন যেন চীন এই সংঘাতে না জড়ায়। তার কথায় শি জিনপিং সেই অনুরোধ গ্রহণ করেছেন এবং নিরপেক্ষ অবস্থানে থেকেছেন। এরপর আসে রাশিয়ার প্রসঙ্গ। ইরানের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত রাশিয়া। সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে 2 দেশের সহযোগিতা বহুবার আলোচনায় এসেছে। ফলে অনেক বিশ্লেষকের ধারণা ছিল, পরিস্থিতি আরও খারাপ হলে রাশিয়া কূটনৈতিক এবং সামরিকভাবে আরও দৃশ্যমান ভূমিকা নিতে পারে। কিন্তু ট্রাম্পের দাবি, পুতিনও সরাসরি সংঘাতে জড়াননি। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের মনোযোগ দেওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে, তবুও তিনি যুদ্ধের বাইরে থেকেছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই 3 দেশের কোনো একটি যদি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ত, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারত। তখন শুধু ইরান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকত না সংকট, বরং বিশ্বের কয়েকটি বড় শক্তিও মুখোমুখি অবস্থানে চলে যেতে পারত।
যদিও বেইজিং, মস্কো কিংবা আঙ্কারা কোনো পক্ষই ট্রাম্পের এই বক্তব্যের সত্যতা নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি, তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত এখন শুধু আঞ্চলিক সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়কেরা। আর পর্দার আড়ালে চলতে থাকে এমন সব কূটনৈতিক যোগাযোগ যার অনেক কিছুই সাধারণ মানুষের সামনে আসে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ট্রাম্পের এই বক্তব্য সেই অদৃশ্য কূটনৈতিক লড়াইয়েরই নতুন এক ঝলক দেখালো। আর যদি তার দাবি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো বিশ্ব আরেকটি বড় আন্তর্জাতিক সংঘাতের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটি এড়ানো সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ এনে এবার সরাসরি ন্যাটোর বিরুদ্ধে হুঙ্কার ছুড়ল ইরান। শুধু হুঙ্কারি নয়, ন্যাটো এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে এর জন্য জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পর এবার ন্যাটোকেও শায়েস্তা করবে ইরান? সম্প্রতি হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ন্যাটো মিত্রদের কাছ থেকে আশানুরূপ সমর্থন না পাওয়ায় তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেন। ট্রাম্পের সমালোচনার জবাবে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত এপিক ফিউরি অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে মিত্র দেশগুলো তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইটালিতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে শত শত যুদ্ধবিমান অভিযানে অংশ নেয়। পাশাপাশি রোমানিয়াও তাদের বিমানবন্দর ট্যাঙ্কার সুবিধার জন্য উন্মুক্ত রেখেছিল। এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেন, ন্যাটো প্রধানের বক্তব্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত অবৈধ আগ্রাসী যুদ্ধে ন্যাটোর সক্রিয় সম্পৃক্ততার স্পষ্ট স্বীকারোক্তি। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তুলে ধরে এ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাখাই দাবি করেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। তার ভাষায়, ন্যাটো এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে তাদের কর্মকাণ্ডের সব ধরনের পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এছাড়া ইরানের দাবি, যেসব ইউরোপীয় দেশ এই অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদের নিজেদের নাগরিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা দিতে হবে কেন তারা ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানে অংশ নিয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে ন্যাটো প্রধানের বক্তব্যের পরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করে ইতালি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় কারিগরি ও লজিস্টিক সহায়তা সংক্রান্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে ন্যাটোকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের অভিযোগ, এটি কেবল যুক্তরাষ্ট্রের একক অভিযান ছিল না, বরং এর পেছনে মিত্র দেশগুলোরও ভূমিকা ছিল। লেবানন ছাড়তে হবে, নইলে পালাতে হবে। ইসরায়েলের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা ছুড়ে দিয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল ঘানি। শুধু সতর্ক বার্তা নয়, তিনি মনে করিয়ে দিয়েছেন 2000 সালের সেই অধ্যায়, যখন দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ইসরায়েল। আর তার দাবি, ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ঘানি বলেন, ইসরায়েল যদি মনে করে শক্তি প্রয়োগ করে লেবাননে নিজের অবস্থান ধরে রাখতে পারবে, তাহলে তারা বড় ভুল করছে। ঘানি সরাসরি বলেন, ইহুদিদের জানা উচিত তাদের পুরো লেবানন ছেড়ে যেতে হবে, কারণ এই ভূমি প্রতিরোধের ভূমি, দখলদারদের খেলার মাঠ নয়। শুধু তাই নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দেন। তার ভাষায়, যদি ইসরায়েল আজ স্বেচ্ছায় সরে না যায়, তাহলে আগামীকাল অপমান আর পরাজয়ের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস এখনও উত্তপ্ত। গাজা যুদ্ধের প্রভাব, লেবানন সীমান্তে উত্তেজনা এবং ইরান ইসরায়েল বৈরিতা, সব মিলিয়ে পুরো অঞ্চলই এক অস্থির বাস্তবতার মধ্যে রয়েছে। আর এই বাস্তবতায় ঘানির বক্তব্যকে অনেকেই সাধারণ রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছেন না।
কারণ ইসমাইল ঘানি শুধু একজন সামরিক কর্মকর্তা নন, তিনি সেই কুদস ফোর্সের প্রধান যেটি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কৌশলগত কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ফলে তার প্রতিটি বক্তব্যকে গুরুত্ব দিয়েই বিশ্লেষণ করা হয়। বার্তায় ঘানি বিশেষভাবে উল্লেখ করেন 2000 সালের কথা। সেই বছর দীর্ঘদিনের সামরিক উপস্থিতির পর দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ইসরায়েল। আর সে সময়ের ঘটনাকে আজও প্রতিরোধ আন্দোলনের বড় বিজয় হিসেবে তুলে ধরা হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখানেই থামেননি তিনি। ঘানি স্মরণ করেন প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর ঐতিহাসিক বক্তব্য। দক্ষিণ লেবাননের বিনতে জবেইলে দেওয়া সেই ভাষণ বহু বছর ধরেই প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। ঘানির দাবি, নাসরুল্লাহ সেই প্রতিশ্রুতি এখনো জীবিত, আর অতীতে যা ঘটেছে ভবিষ্যতেও একই দৃশ্য দেখা অসম্ভব নয়। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের মিশনে নেমেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে নিত্য নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে সাম্রাজ্যবাদী দেশটি। এবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে দ্রুত প্রবেশাধিকার চাইছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA। আর এখানে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছে ইরান। তবে কি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও কোনো নতুন মতলব আঁটতে চলেছে IAEA? ইরান কি মার্কিন চক্রান্ত ভেস্তে দিতে সফল হবে? সম্প্রতি জাপানের টোকিওতে এক সংবাদ সম্মেলনে IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অংশ হিসেবে সংস্থাটিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব দ্রুত সেখানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। গ্রোসি আরও বলেন, ইরানের ঘোষণা তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে সেটি যথেষ্ট নয়। তার মতে আন্তর্জাতিক আস্থা বজায় রাখতে একটি শক্তিশালী ও কার্যকর যাচাই ব্যবস্থা চালু রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব পরিদর্শন কার্যক্রম শুরু করা প্রয়োজন। গ্রোসি জানান, ইরানের ইউরেনিয়াম মজুদ এবং ভবিষ্যৎ তদারকি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, তবে এখনও অনেক কারিগরি বিষয় চূড়ান্ত হয়নি। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, IAEA এর যে কোনো পরিদর্শন কেবল তখনই সম্ভব হবে যখন উভয় পক্ষের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হবে। এর আগে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে এই অবস্থান দুই পক্ষের মধ্যে এখনও বিদ্যমান আস্থার সংকটকেই সামনে নিয়ে এসেছে। একদিকে IAEA দ্রুত পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করতে চায়, অন্যদিকে ইরান চূড়ান্ত রাজনৈতিক সমঝোতার আগ পর্যন্ত নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার সীমিত রাখতে অনড় অবস্থানে রয়েছে। অনেক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থেই কাজ করে। যুক্তরাষ্ট্র চায় না ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক, তাই আন্তর্জাতিক সংস্থার নাম করে দেশটির পারমাণবিক ইস্যুতে চাপ বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। চুক্তির বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো সুযোগই দিচ্ছে না ইরান। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর কূটনৈতিক আলোচনা এগুলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে মত পার্থক্য এখনও কাটেনি। পারমাণবিক অস্ত্র শুধুমাত্র একটি মানববিধ্বংসী অস্ত্রই নয়, বরং এটি বাইরের শক্তির আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করারও একটা হাতিয়ার। সে হাতিয়ার যাতে ইরানের হাতে কখনোই না পৌঁছে সে চেষ্টাই করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বরাবরের মতো এবারও ইরান তার সর্বশক্তি দিয়ে মার্কিন চক্রান্ত ভেস্তে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।